কি হলো মিনতি, এভাবে মন খারাপ করে বসে আছো যে? আচ্ছা, সৃষ্টিকর্তা কি আমাদের ঘরে কখনো সন্তান দেবে না গো? কি এমন পাপ করেছি সৃষ্টিকর্তার কাছে? সবাই তাদের সন্তানদের নিয়ে কত সুখে আছে, আর আমাদের কপালে সেই সুখ নেই। আহা মিনতি, এসব নিয়ে মন খারাপ করে থাকলে হবে বলো? তাহলে কি করব বলো? এই কষ্ট যে সবচেয়ে বেশি গো। আহা কেতো না তো, দেখবে কোনো একদিন আমরাও সন্তানের বাবা মা হব। শোনো, আমি বনে যাচ্ছি, দেখি আজ কোনো ভালো কাঠ পাই কিনা। সে যাও, তবে শোনো, ঘরে চাল নেই, আসার সময় মনে করে চাল নিয়ে এসো। আরে সজলদা, কাঠ কাটতে যাচ্ছ বুঝিয়ে? চাইলে তুমি পুরনো বনটাই যেতে পারো। কিন্তু সেখানে তো কেউ যায় না হারুদা। আরে কেউ যায় না বলেই তো তোমায় যেতে বলছি সজলদা। কেউ যায় না বলেই সেখানে নিশ্চয়ই অনেক শুকনো কাঠ পাবে। কথাটা তো তুমি মন্দ বলনি হারুদা। আচ্ছা ঠিক আছে, আমি বরং তাই করি। হ্যাঁ, তবে সাবধানে যেও, দেখো আবার কোনো বিপদ যেন না পেতে বসা। এরপর সজল সেই পুরনো বনের দিকে যায়, যেখানে কেউ কখনোই যায় না। কিছুক্ষণ পর সজল সেখানে পৌঁছায়। এ কি, এই বন তো বিশাল বড়, কত বড় বড় গাছপালা। আরে আরে, এখানে তো দেখছি অনেক অনেক শুকনো কাঠ আছে। এগুলো বাজারে বিক্রি করলে ভালো দাম পাবো। কোনটা ছেড়ে কোনটা নেব ভেবেই পাচ্ছি না। ওই তো সামনে ওই বড় গাছ, হ্যাঁ ওটাই বরং কাটি। সজল এই বলে সামনে একটা বড় শুকনো গাছের দিকে এগিয়ে গেল। সজল ওই গাছটা কাটতে লাগলো। বেশ অনেকক্ষণ পর গাছটা কাটলো সজল, কিন্তু হঠাৎ সে কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনে ভয় পেয়ে যায়। কে 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 এখানে, কে এখানে? এটা তো দেখছি একটা বাচ্চার কান্নার আওয়াজ, কিন্তু গভীর মানে বাচ্চা কোথা থেকে আসবে? আর মনে হচ্ছে বাচ্চাটা আশেপাশে কোথাও আছে। হঠাৎ সজলের চোখ পড়ল গাছের কুঠুরিতে। যে গাছটা সজল কেটেছিল সেই গাছের কুঠুরিতে ছিল ছোট্ট বাচ্চা মেয়ে। এ কি, সৃষ্টিকর্তা, আমি কি দেখছি? আমি আমি কিছু ভুল দেখছি না তো? এই গাছের কুঠুরিতে কি করে বাচ্চাটা এলো? কত মায়াবী দেখতে মেয়েটা, কিন্তু আমার তো একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না। ও গাছের কুঠুরিতে কি করে এলো? না না, ওকে এভাবে রাখা ঠিক হবে না। আমি আমি এক্ষুনি ওকে বাড়িতে নিয়ে যাব। সজল আর এক মুহূর্ত দেরি না করে বাচ্চা মেয়েটাকে নিয়ে বাড়ি চলে যায়। মিনতি, ও মিনতি, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো এদিকে। আরে এভাবে চেঁচাচ্ছ কেন? কি হয়েছে? আর এত তাড়াতাড়ি ফিরে এলে কেন তুমি? কাট কাটা শেষ? না গো, এই দেখো। ওমা, এ তো এক ফুটফুটে মেয়ে গো। কোথায় পেলে তুমি ওকে? দাও দেখি, ওকে আমার কোলে দাও। ভারী মিষ্টি দেখতে মেয়েটা। সে এক অবাক কাণ্ড গো মিনতি। আমি যখন পুরনো বনে গেলাম, সেখানে একটা বড় গাছ দেখতে পেয়ে সেটাই কাটলাম। কাটার পর হঠাৎ বাচ্চার কান্নার আওয়াজ শুনে আমি এই মেয়েকে ওখানে খুঁজে পেলাম। সে কি গো, এ কি করে হতে পারে? গাছের কুঠুরিতে এই বাচ্চাটা কি করে আসবে? সে তো আমিও জানি না। আশেপাশে অনেক খুঁজলাম, কিন্তু কাউকেই পাইনি, তাই ওকে আমি নিয়ে চলে এলাম। ওগো, এই বাচ্চা মেয়েটাকে আমি আমার কাছে রেখে দিই। কত মায়াবী চেহারা ওর, কত মিষ্টি দেখতে। কিন্তু না জানি কার সন্তান, তবে আশেপাশে তো কাউকেই পাইনি। না করো না গো, হয়তো সৃষ্টিকর্তা চেয়েছেন তাই ওকে আমাদের কাছে পাঠিয়েছেন। তুমি আর না করো না। আচ্ছা ঠিক আছে, তবে শোনো, কোনো খোঁজ পেলে আমরা ফিরিয়ে দেব কিন্তু, ঠিক আছে? সে পরে দেখা যাবে, আজ থেকে ও আমার মেয়ে।
সৃষ্টিকর্তা আমার কথা শুনেছেন গো। আজ থেকেও আমার মেয়ে গো, আমার মেয়ে। আমরা একটা সন্তানের মা বাবা হতে পেরেছি গো। চল মা, চল ঘরে নিয়ে যাই তোকে। হে সৃষ্টিকর্তা, জানি না ও কার সন্তান, তবে ওকে পেয়ে মিনতি অনেক খুশি। আমাদের কাছ থেকে ওকে ওকে কেড়ে নিও না সৃষ্টিকর্তা। আচ্ছা, ওকে আমরা কি নামে ডাকবো গো? এটা দেখতে একদম পরীর মতো সুন্দর, কি মায়াবী চোখ। ওর নাম আজ থেকে মায়া। হ্যাঁ, খুব সুন্দর মানিয়েছে এই নামটা আমার মেয়ের সাথে। মায়া, আমাদের মায়া। না জানি মেয়েটা এখন কেমন আছে। মেয়েটার কথা যে খুব মনে পড়ে। কাঁদবেন না রানী, আপনার কন্যা নিশ্চয়ই ভালো আছে। কি করে বুঝবো বলো? মেয়েটা আমার কই আছে তাও জানি না। ওই রাক্ষসের হাত থেকে বাঁচাতে মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়েছিলাম। রানী, আমি আপনার কন্যাকে জাদু করে পৃথিবীর একটা বনের অতি পুরনো গাছের ভেতর যত্ন করে রেখেছিলাম। আমি নিশ্চিত ও এখনো ওখানেই আছে, কারণ ওই বনে কেউ কখনো যায় না। তুমি তুমি ঠিক বলছো তাই মা? মেয়েটা ছাড়া যে আমার আর কেউ নেই। ওই রাক্ষস রাজাকেও হত্যা করলো শুধুমাত্র এই রাজ্য তার দখলে নেওয়ার জন্য। মেয়েটাকে কোনোভাবে পেয়ে গেলে যে সব শেষ হয়ে যাবে দাইমা, সব শেষ হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না, আমি আপনার কন্যার খোঁজ নিতে পৃথিবীতে যাব। তবে সাবধান দাইমা, কেউ যেন কিছুটি টের না পায়। সে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না রানী, আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি। এই বলে দাইমা পরিরাজ্য থেকে বেরিয়ে পড়ে পৃথিবীর উদ্দেশ্যে। কিছুক্ষণের ভিতর দাইমা ওই পুরনো বনে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে তিনি যে গাছে পরীর মেয়েকে রেখেছিল সেই গাছটাকে কেউ কেটে ফেলেছে। হায় হায়, এ কি সর্বনাশ! এখানে তো কেউ আসতো না, তাই আমি পরিকন্যাকে এখানে রেখেছি। কিন্তু এই গাছ যে কাটা, আর পরিকন্যাও তো এখানে নেই। তাহলে তাহলে এখন আমি পরিকন্যাকে কোথায় খুঁজবো? পরি রানী যদি কোনোভাবে জানতে পারে তাহলে যে আমাকে আর আস্ত রাখবে না। নাকি আবার ওই রাক্ষস? না না, তা কি করে হয়? আমি আমি আশেপাশে আগে খুঁজে দেখি। এরপর দাইমা সব জায়গায় পরীর মেয়েকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। সবশেষে এই দাইমা যখন সজলদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তখন দাইমা মায়াকে দেখতে পায়। বাহ, কি সুন্দর মেয়ে, ঠিক যেন পরীর মতো। দেখে তো মনে হচ্ছে না, আমাকে এর উপর নজর রাখতে হবে। এই বলে দাইমা আড়ালে লুকিয়ে পড়ল। তখনই সজল কুড়াল হাতে ঘর থেকে বেরিয়ে এলো। বাবা, তোমার সাথে আমিও বনে যাব। শোনো মেয়ের কথা, ওখানে গিয়ে তুই কি করবি শুনি? আর তোর বনে যাওয়া যাবে না রে মা। কেন বাবা? তুমি তো রোজ যাও, আমি গেলে কি হবে শুনি? সে অনেক কথা, তুই বাড়িতেই থাক রে মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। ও মিনতি, মেয়েকে তোমার কাছে রেখে দাও, দেখো কিভাবে জেদ করছে। মা মায়া, এমন করে না। তুই আমার কাছে আয় দেখি, তোকে আমি গল্প শোনাই। সত্যি বলছো মা? আমাকে গল্প শোনাবে? হ্যাঁ রে মা, সত্যি বলছি, আয় দেখি। এই বাড়ির কর্তা কাঠুরে, তার মানে আমার সন্দেহ ভুল হয়নি। এক্ষুনি পরিমাতাকে সব জানাতে হবে। এরপর দাইমা তাড়াতাড়ি করে পরীর রাজ্যে চলে যায় আর পরীকে সবটা খুলে বলে। আমাকে আমাকে আমার মেয়ের কাছে নিয়ে যাও তাই মা, আমার যে মেয়েটাকে দেখতে খুব খুব ইচ্ছে হচ্ছে গো। মা পরি, এখন পৃথিবীতে যাওয়া একদম ঠিক হবে না। রাক্ষস যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। ওরা যখন ওভাবে কথা বলছিল তখনই রাজ্যের রাক্ষস প্রবেশ করে। পরিমাতা বহুদিন হলো আমি পরিরাজ্যে আসিনি,
তাই আজ একটু খোঁজ নিতে এলাম। তোর সন্তান কোথায় আছে? ভালোই ভালোই বল দেখি। কিছুতেই না। তুই কি ভেবেছিস তোর ভয়ে আমি আমার মেয়ের কথা জানিয়ে দেব? কিছুতেই না। তুই আমার মেয়েকে হত্যা করে আমার রাজ্য দখল করবি, তা আমি কিছুতেই হতে দিতে পারি না। তোর সন্তানকে একবার হাতে পেলে এরপর সব আমার হবে, সব। পরিরাজ্যের এমন কোনো জায়গা নেই যেখানে খোঁজার বাকি আছে। এইবার আমি যাব পৃথিবীতে, সেখানে যদি একবার পেয়ে যাই। এই বলে রাক্ষস পৃথিবীতে যায়। তা দেখে দাইমা চিন্তিত হয়ে বলে, হায় হায়, এ কি পড়ি! এই রাক্ষস যে এবার পৃথিবীতে গেল, ও তো উপর থেকে দেখেই মায়াকে চিনে ফেলবে। এখন আমরা কি করব রানীমা? আমি কিছুই বুঝতে পারছি না দাইমা। এক্ষুনি চলো, রাক্ষসের আগে আমাদের সেখানে যেতে হবে, আর এক মুহূর্ত দেরি করা চলবে না। পরি আর দাইমা এক মুহূর্ত দেরি না করে পৃথিবীতে চলে যায়। রাক্ষস পৃথিবীতে আশেপাশে সব জায়গায় পরি কন্যাকে খুঁজতে থাকে। এর আগেই পরি আর দাইমা মায়ের কাছে গিয়ে পৌঁছায়। এ কি, তোমরা কারা? আর আমার এখানে কি করে এলে তোমরা? তোমাদের দেখে তো কোনোভাবে মানুষ মনে হচ্ছে না। আমাদের দেখে ভয় পেও না, আমরা হলাম পরি। পরি রাজ্য থেকে এখানে এসেছি। আমরা আমার মেয়েকে সুরক্ষিত একটা জায়গায় রাখার ব্যবস্থা করতে এসেছি। তোমার তোমার মেয়ে কোথায়? তোমার মেয়ে এই যে তোমার কাছে যে মায়া আছে, ও হচ্ছে আমার মেয়ে। কি বলছো কি এসব? মায়া হলো আমার মেয়ে, আমি ছোট থেকে ওকে লালন পালন করেছি। মায়া তোমার মেয়ে কি করে হলো? শান্ত হও। মায়া হলো এক পরীকন্যা। আমরা বিপদে পড়ে মায়াকে এইখানে রেখে গিয়েছিলাম। মায়াকে আমি রেখেছিলাম পুরনো বনের এক বিশাল বড় গাছের ভিতর। গাছের কুঠুরি থেকে তোমার স্বামী মায়াকে কুড়িয়ে পেয়েছিল। মা, ওরা এসব কি বলছে? আমি তো তোমার মেয়ে, তাহলে ওরা এসব কেন বলছে? আমি জানি না রে মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই তুই আমার মেয়ে, তুই অন্য কারো না। দেখো, আমি পরীকের নাকি এখানে শুধু রাক্ষসের জন্য রেখে গিয়েছিলাম। রাক্ষস আমাদের পরিরাজ্য দখল করার জন্য ওকে এখন খুঁজে বেড়াচ্ছে। মায়া হলো আমাদের রাজ্যের একমাত্র উত্তরাধিকারী। ওকে যদি একবার রাক্ষস খুঁজে পায়, তবে সে মায়াকে রাক্ষস মেরে ফেলবে। আমি জানি তুমি খুব আদর যত্ন করে মায়াকে বড় করেছো, কিন্তু এই মুহূর্তে যে আমাদের কাছে করার মতো কিছুই নেই। দাইমা যখন মিনতিকে সব বুঝিয়ে বলছিল, ঠিক সেই মুহূর্তে সজল কাঠ নিয়ে বাড়িতে প্রবেশ করে। সজলকে দেখে মিনতি দৌড়ে সজলের কাছে গিয়ে সব খুলে বলে। তা শুনে সজল বুঝতে পারে যে পরীরা যা বলছে তা সব সত্যি। কিন্তু ওই মুহূর্তে রাক্ষস সেখানে আসে। বাহ পরি, তোরাও দেখছি এখানে চলে এসেছিস। বাহ, বেশ ভালোই। তোদের দেখে আমার চিনতে আরো সুবিধা হয়েছে। এই হলো পরিকন্যা, তাই না? দাদা, ও আমাদের মেয়ে না, তুমি যাও এখান থেকে। ওরা যখন এভাবে কথা বলছিল, ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটে। হঠাৎ করে মায়ার পিঠে পাখা গজিয়ে যায়। তা দেখে রাক্ষসের আর বুঝতে বাকি রইল না যে এটাই সেই পরিকন্যা। এবার তো সত্যি সামনেই এলো। এবার তোর মেয়েকে আমার হাত থেকে কি করে বাঁচাবি? ওর মৃত্যু তো আমার হাতেই হবে। আমার মেয়ের গায়ে যদি তুই একটু ফুলের টোকা দিস, তবে আমি তোকে দেখে নেব। আমি তোকে আস্ত রাখবো না বলছি। হ্যাঁ, কি বললি? আমাকে আস্ত রাখবি না? পরি, তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমার মেয়েকে যে রাক্ষস মেরে ফেললো। তোমাদের কাছে তো জাদু শক্তি আছে, তোমরা তোমরা আমার মেয়েটাকে বাঁচাও না। আমাদের কাছে যে কোনো জাদু শক্তি নেই। রাক্ষস আমাদের সব শক্তি যে কেড়ে নিয়েছে। আমরা চাইলেও কিছুই করতে পারবো না। শোনো, রাক্ষসের বুকেই আছে ওর প্রাণ ভোমরা। ওখানে যদি আঘাত করা যায়, তবেই রাক্ষস শেষ হবে। পরীর এই কথা শুনতেই সজল তার কুড়াল হাতে নিয়ে রাক্ষসের দিকে এগিয়ে যায়। আর এক মুহূর্ত দেরি না করে সেই কুড়ালটা ছুঁড়ে মারে রাক্ষসের বুক বরাবর। ছুঁড়ে মারা কুড়ালটা রাক্ষসের বুকে গিয়ে আঘাত করে, আর তখনই রাক্ষস ব্যথায় কুকড়ে ওঠে। তোমাকে অনেক ধন্যবাদ। তোমাদের জন্য
রাক্ষসের হাত থেকে আমরা বাঁচলাম। এই রাক্ষস আমাদের কত বছর থেকে যন্ত্রণা দিয়ে আসছে, কত অত্যাচার করেছে আমাদের পরিরাজ্যের ওপর। তোমাদের এই ঋণ আমরা কিছুতেই শোধ করতে পারবো না। এবার যে সময় হয়েছে আমাদের মেয়েকে আমাদের সাথে নিয়ে যাওয়ার। না, আমি তোমাদের সাথে কোথাও যাব না। তোমরা আমার কেউ নও, এরাই আমার মা বাবা। মহামায়া, আমরা যে তোর আসল বাপ মা নই, তুই হলি এক পরিকন্যা। তোকে পেয়ে আমরা আমাদের নিঃসন্তান হওয়ার যে দুঃখটা সেটা ভুলে গিয়েছিলাম। এবার যে তোকে তোর রাজ্যে ফিরে যাওয়ার সময় হয়েছে রে মা। এবার যে তোকে রাজ্যে গিয়ে রাজ্যের ভার সামলাতে হবে। যা যা মা, যা। হ্যাঁ রে মা, এবার তুই যা। মায়া, তোমার যখন খুব ইচ্ছে হবে তুমি পৃথিবীতে এসে তোমার এই মা বাবার সঙ্গে দেখা করে যেও, কিন্তু এখন যে তোমায় যেতে হবে মা। ঠিক আছে মা বাবা, আমি তোমাদের কাছে আবার ফিরে আসব। আমি তোমাদের কখনো ভুলবো না মা বাবা।